বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন আমাদের বর্ডার্স ক্লাবের মুখোমুখি হয়েছেন। আপনি কেমন আছেন মাসুদ ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি এই দিনটা একটু প্রেক্ষাপট ভিন্ন। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, আমাদের দলের মহাসচিব গত 11 তারিখ দিবাগত রাত্রি 2:30টায় মৃত্যুবরণ করেছেন, স্ট্রোক করেছিলেন ঢাকাস্থ নিউরো সায়েন্স হাসপাতালে। তাকে গতকাল ঝালকাঠিতে দাফন করা হয়েছে। তো প্রথমেই আপনার সঙ্গে আলোচনা করব। আপনি তো সামনাসামনি দেখেছেন ডাক্তার মশিউর রহমানকে, আমাদের দলের মহাসচিব। এই মুহূর্তে তার অকাল মৃত্যু অনেক ক্ষতি সাধন করেছে, অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে। আপনি ডাক্তার মশিউর রহমান সম্পর্কে কিছু একটা বলবেন। সর্বপ্রথমে আমি বলতে চাই, যখনই আমি ফেসবুকের কল্যাণে মশিউর সাহেবের মৃত্যুর সংবাদটা পেলাম, তার আগে আমি যখন ফেসবুকের কল্যাণে রাজু ভাই আপনার একটি পোস্ট দেখলাম যে মশিউর ভাই ব্রেন স্ট্রোক করেছে, তখন সত্য কথা বলতে কি আমার অন্তরটা যেন খাঁখা। কারণ বিগত কিছুদিন আগেও আমি ওনাকে একসাথে আমরা কয়েকজন মিলে, আমি আপনার জাতীয় শক্তির চেয়ারম্যান শরীফ ভাই সহ কি সুন্দর সবাই ভাই আসার পথে যে আমার মেয়েটা একটা ছোটো বাচ্চা 4 মাস অসুস্থ, আমার মাঝে মাঝে ফোন দিত উনি, যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বা অসুস্থ হলে কী করা যায়, কি আসে বিষয়। তো ওনার সবচেয়ে একটা গুণ ছিল, আমি যেটা দেখতাম, আমাকে সবসময় কখনোই উনি লিডার ছাড়া কথা বলতেন না। যখনই ফোন দিতেন, মাঝে মাঝে উনি ফোন দিতেন, বলতেন যে লিডার কেমন আছে। আমার দেখার দৃষ্টিতে এমন একজন ভালো মানুষ আমি খুব কম দেখেছি, যিনি ছিলেন একেবারে সাদা মনের এবং কি বলবো, একেবারে মানে নির্লুপ্ত, একজন নির্লোভী এবং একজন খুব ভালো মানুষ, যার কথা আমি সবসময় স্মরণ করি এবং আজকেও কয়েকটি জায়গায় ওনার কথা স্মরণ করেছি যে ওনার মতো একজন ভালো মানুষ খুব একটা দেশে পাওয়া মুশকিল। আমার ওয়াইফও, যিনি ওনাকে চিনেন, আমরা একসাথে ভিজিট করেছি। উনি যখন শুনলো যে মশিউর ভাই এইভাবে চলে গেছে, কি বলবো, আমার ওয়াইফও অত্যন্ত আপসেট হয়েছে ওনার ব্যাপারটা নিয়ে। ওনার 2 বাচ্চা, সেই বিষয়ে আমরা অত্যন্ত আপসেট। তো যাই হোক, সব কিছু আল্লাহ পাকের খেলা। তো এই আল্লাহ পাক যাকে, তার যে প্রিয় বান্দাকে উনি পছন্দ করেছেন, তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের সম্পূর্ণ ইচ্ছা, এর উপরে কোনো কথা বলার থাকে না। তা আমি বলবো এতটুকু, আমি সবসময় তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তার এই প্রিয় বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে যেন এই শোক সইবার মতো শক্তি দান করেন। এই দোয়াই আমি আল্লাহ পাকের কাছে করি। আর সেই সাথে এই যে গ্রিন পার্টির, আমি মনে করি যে উপরন্ত একটা ক্ষতি হলো, যিনি আপনার পার্টিটাকে দীর্ঘদিন ধরে আঁকড়ে রেখেছেন একজন মহাসচিবের ভূমিকায় এবং একজন ভালো মানুষ হিসেবে, ধরনের মহাসচিব পাওয়া অত্যন্ত দুর্বহ বিষয়। তো যাই হোক, সবাইকে চলে যেতে হবে, এটি হলো নিয়তির খেলা। আশা রাখি গ্রিন পার্টি আগামী দিনেও মশিউর ভাইয়ের মতন একজন ভালো ব্যক্তিত্ব খুঁজে নেবেন, নতুন মহাসচিব নির্বাচিত করবেন, এটি আমার বক্তব্য। ডাক্তার মশিউর রহমান উনি MBA ফার্স্ট ক্লাস ছিলেন। উনি সম্প্রতি ল পাস করেছিলেন এবং উনি নিজস্ব চেম্বারে মেডিসিন প্র্যাকটিস করলেও উনি কিন্তু একটি প্রবাসী পল্লী নামে একটি প্রতিষ্ঠানে চাকরিও নিয়েছিলেন। সেখানে অনেককেই ভিজিট করিয়েছেন, তার সাইট ভিজিট করিয়েছেন এবং অত্যন্ত চাপের মধ্যে ছিলেন। সম্প্রতি উনি বিয়ে করার
বছর খানেক বা বছর দেড়েক হয়তো গড়িয়েছে, তার একটি 7 মাসের বাচ্চা রেখে তাকে চলে যেতে হয়েছে। আমি আসলে আমার এই ক্যামেরা ঘোরাতে চাচ্ছি না, আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। যে সেটা হলো যে রাত্রি 2:30টার সময়, 11 তারিখ রাত্রি 2:30টার সময় মারা যায়। তার আগের দিন রাত 10:30টায় আমাকে ফোন করেন তার স্ত্রী, বলেন লিডার মশির সাহেব তো অজ্ঞান হয়ে গেছে। তো আমি তখন তার বাসায় যাই। আপনি জানেন যে আফতাবনগর যেখানে থাকি সেখান থেকে ওই 10:30টায় রিক্সা পাওয়া কঠিন। তো আমি বেশ কিছু দূর দৌড়াইলাম, তারপরে রিক্সা পাইলাম, রিক্সা নিয়ে গেলাম নার্সারি সাগর, ওখানে পার হয়ে গেলাম। তারপরে সেই তার বাসা 7তলা, সেখানে গিয়ে দেখি যে বমি টমি করেছেন, ঘেমে গেছেন এবং কোনো জ্ঞান নাই, সে নিঃশ্বাসে কষ্ট পাচ্ছে এরকম। আমরা ডাক্তার মশিউর সাহেবের স্ত্রী আগেই ফোন করে রেখেছিলেন হাসপাতালে, হ্যাঁ, অ্যাডভান্স হাসপাতালে। সেখান থেকে অ্যাম্বুলেন্স আসলো এবং আমরা 4 জনে, বেশ শক্তিশালী 4 জন, সেখানে সেই সাথে আমিও, আমরা ওই বাড়িওয়ালার ছেলে সহ তাকে নামিয়ে আনি এবং অ্যাম্বুলেন্সে উঠাই এবং অ্যাডভান্স হাসপাতালে আনার পরে ডাক্তার বলেন যে সিটি স্ক্যান করতে হবে এবং সিটি স্ক্যানের ব্যবস্থা নেয়। পরে ফরাজি হাসপাতালে গেলাম, তারা বলল যে রাত্রি 11টা হয়ে গেছে, স্টাফ চলে গেছে। তা একজন এক্স রে করেন, এরকম কাউকে দিয়ে করানো যেতে পারে একজন বললেন। তো পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, সরাসরি নিউরো মেডিসিন হাসপাতালে নিয়ে যাব এবং যা কথা তাই কাজ। আমরা তখন আমি এবং ডাক্তার মশিউর সাহেবের স্ত্রী অ্যাম্বুলেন্সে উঠলাম। ডাক্তার মশিউর সাহেবের কোলে একটি নবজাতক বাচ্চা, 7 মাস বয়স। বাচ্চা ধরবে না স্বামীকে ধরবে, কঠিন হৃদয় বিদারক অবস্থা। আমি বললাম, ভাবি বাচ্চাটা আমার কাছে দেন, আপনি তার মশিউর সাহেবের হাত দুটো ধরেন। অনেক নিঃশ্বাসে কষ্ট পাচ্ছে এবং আমাদের আলোচনা শুনছেন মুখলিসুর রহমানকে ধন্যবাদ। তো অনেক কষ্ট পাচ্ছেন নিঃশ্বাসে এবং অ্যাম্বুলেন্স চলছে। নিউরো মেডিসিন, নিউরো সায়েন্স, এটা হচ্ছে আগারগাঁও, সেখানে অ্যাম্বুলেন্স খুব দ্রুততম সময়ের মধ্যে গিয়ে পৌঁছলো। ডাক্তার দেখলেন, ডাক্তার দেখেই বললেন যে রুগী বাঁচানো যাবে না। তো আমি কায়দা করে ডাক্তার সাহেবের স্ত্রীকে বিষয়টি গোপন রাখলাম, কেননা আগেই বললে তো ঘাবড়ে যাবে। তা ডাক্তার বললেন যে আপনি করেন সিটি স্ক্যান করতে হবে এখনই। তখন আপনি জানেন তো সরকারি হাসপাতালে অনেক রকম বাধা থাকে, যেটা আমি আমার ব্যবহার দিয়ে, কৌশল দিয়ে, ধমক দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে স্টাফদেরকে নেম প্লেট পড়ে নাম ধরে সিস্টেম করে ওদেরকে অ্যাক্টিভ করে দেন আমি স্ট্রেচার করে নিয়ে গেলাম সিটি স্ক্যান করতে। এবং সেখানে কেউ ধরতে চায়, কেউ ধরতে চায় না, এরকম একটা ব্যাপার আছে। তা আমি ওদেরকে আদর টাদর করে অনেক বুঝাই টুঝায় নিয়ে গেলাম সিটি স্ক্যানের রুমে এবং সেখান থেকে সিটি স্ক্যান করা হলো। ডাক্তারের কাছে নিয়ে আসলাম। ডাক্তার বলল যে অবস্থা, এই রোগী সাধারণত বাঁচে না, ব্রেনের এমন জায়গায় মানে ব্লিডিং হচ্ছে যেখানে কোনো অপারেশন চলবে না এবং এটা আপনারা আইসিইউতে ভর্তি করলেও করতে পারেন, কিন্তু নিঃশ্বাস তার প্রশ্বাস চালু আছে, কিন্তু তার সমস্যা তো মাথায়, ব্রেনে, এবং সে রীতিমতো তার জ্ঞান ফেরেনি। তো আমি এর মধ্যে ফোন দিলাম ডাক্তার মশিউরের ভাইয়ের কাছে। ডাক্তার বলছে যে আপনারা এখানে উপরে জেনারেলে ভর্তি করে দেন, আইসিইউতে ভর্তি করলে আমাদের এখানে আইসিইউ খালি নেই, আর আইসিইউতে ভর্তি করে লাভও হবে না, এটার কাজটা তো আইসিইউ না। তো তার কথা মতো আমরা 11 তলায় 10 তলায় নিয়ে গেলাম, নিয়ে রুগীকে অ্যাডমিশন নিলাম। আবার এখান থেকে সিটি স্ক্যান করে নিলাম, সেখানেও আগে টিকিট করতে হয় টাকা দিয়ে, পরে আবার অ্যাডমিশন নিলাম, সেটাও টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে আমরা রীতিমতো অ্যাডমিশন করে দিলাম এবং ভিতরে আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই। আমি ডাক্তার মশিউর সাহেবের স্ত্রীকে একটা চাদর এনেছিল ঘর থেকে, সেটা বিছিয়ে তার বাচ্চা নিয়ে এখানে বসলো। অনেক সেখানে একটা ফ্লোরে অনেক মানুষ, তাদের সবাই রোগীর আত্মীয় স্বজন, সেখানে বসিয়ে দিয়ে আমি আবার এক ধাপ উপরে উঠে সিঁড়ির মধ্যে, একটা চিকন সিঁড়ির মধ্যে শীতের মধ্যে বসে থাকলাম। রাত্রি 3টার দিকে রুমেল আসলো কুমিল্লা চাকরি করে, কুমিল্লা থেকে ব্র্যাক ব্যাংকে চাকরি করে। আর তার মধ্যে আমরা ভর্তি করার পরপরই ডাক্তার মশিউরের চাচাতো ভাই জয়েন্ট কমিশনার ট্যাক্সের, উনি এসে পড়েছিলেন।
উনিও বাকি ওনার সাথে আরও লোকজন আসছে, বাকি কার্যক্রম তারাও সম্পন্ন করলেন। ব্লাড টেস্টের ব্যাপার আছে, সেগুলো দিল, ব্লাডগুলো দেওয়া হলো, পেশাব প্রসাব এগুলো দেওয়া হলো। রোগী তো জ্ঞান ফেরেনি। ওই রাত্রে সারা রাত আমরা জাগনোই ছিলাম ওই সিঁড়ির মধ্যে। আরও আমাদের সাথে আরও অন্য অন্য রোগীর আত্মীয় স্বজন আছে। একটা এলাহি কাণ্ড কারখানা, ওখানে একটা কান্নাকাটির রোল, কিছুক্ষণ পর শোনা যাচ্ছে এই একজন মারা যাচ্ছে, এই একজন, এটা মাইকে নাম ধরে ডাকা হচ্ছে। আমাদেরকে রাতে একবার ডাকছিল, আমরা গেলাম ডাক্তার সাহেবের রুমে। ডাক্তার সাহেব বলল যে এই রোগীর সিরিয়াস কন্ডিশন এবং এই রোগীকে বাঁচানো যাবে না, বাঁচানোর সম্ভাবনা খুবই কম। তো তারপরও রুমেল ডাক্তার মশিউর সাহেবের ভাই আশা ছাড়েনি, আমরাও আশা ছাড়েনি। ওই রাত্রি গেল, পরের দিন সারা দিন দৌড়ের উপর থাকলাম। বিকেলবেলা আমি বাসার দিকে আসলাম, বাসায় যাই গোসল করে চেঞ্জ হয়ে আসি। তো তার মধ্যে সকালে একবার বাসায় গিয়েই আমি ব্যাক করেছিলাম, তারপরে সারাদিন ছিলাম। বাসায় এসে গোসল করে একটু খাওয়া দাওয়া করে আবার ব্যাক করেছিলাম, ওই অবস্থায়, কাপড় চেঞ্জ করিনি। তারপরে আবার গেছিলাম, সারাদিনই ছিলাম এবং একটা আতঙ্কের মধ্যে ছিলাম, জ্ঞান ফেরেনি। রাতেবেলা আমি বিকালবেলা বাসায় চলে আসলাম, যে রাতেবেলা একটু থাকি, কারণ এই রুগী এখন আছে যেখানে, সেখান থেকে কখন জ্ঞান ফিরবে কোনো ঠিক নেই। রাত্রি 2:30টার দিকে আমার কাছে ফোন আসলো, নিউরো সায়েন্স থেকে ফোন আসলো যে কই 23 নম্বর বেডের রুগীর আত্মীয় কোণে ক্যামেরা ঠিক মতো ঘুরছে না। তার মধ্য দিয়ে আমি বলি, তা 2:30টার সময় আমি তখন ফোন দিলাম ওই এনএস সাহেবকে, ডাক্তার মশিউরের আত্মীয় চাচাতো ভাই। প্রথম কয়েকবার কেউই ধরে নাই, এরা হয়তো শব্দের মধ্যে বা ঘুমিয়েছিল, পরে ধরছে। আমি বললাম, পরে রুমেলকে ফোন দিলাম, বললাম যে এখান থেকে ডাকাডাকি করছে, তাহলে আপনারা যান, দেখেন কি বলে। বাই দিস টাইমে ওরা ছুটে গেল এবং আমি আবার নিউরো সায়েন্স হাসপাতালের ওই নম্বরে আবার কল করে জিজ্ঞেস করলাম, ভাই কী হয়েছে ঘটনা আমাকে বলেন। তো বললো যে আপনাকে বলা যাবে না, আপনি কে, সম্পর্ক কী? আমি বললাম সম্পর্ক আমাদের সংগঠনের, সমস্যা নেই, আপনি বলেন। তারপর আমাকে বললো যে ডাক্তার মশিউর তো বেঁচে নাই, মারা গেছেন। তারপরের ঘটনাটার ইতিহাস, ওরা রুমেল তো ধরতেই পায়নি, ওর কাছে তো ভাই ধরছিল, কান্নাকাটির শব্দে আর কিছু বলতে পারেনি। পরে আরও কয়েকবার চেষ্টা করার পরে বলছে যে হ্যাঁ মারা গেছে। তো তখন ইতিমধ্যে 4টে বেজে গেছে, 3:30 বা 4টা বেজে গেছে। তা আমি 6টার দিকে হলে আবার হাসপাতালে ব্যাক করব, কিন্তু আমাকে বললো আপনি আইসেন না, কারণ যে আমরা 4টার মধ্যে আমাদের আমরা চলে যাব ঝালকাঠির উদ্দেশ্যে। ফলে খুব মন খারাপ থাকলো, ওরা বনশ্রীতেও আসে নাই, লাশ নিয়ে ঝালকাঠি চলে গেল। তো তারপর দিন দুপুর গড়িয়ে বিকাল 5টায় তার জানাজা হয়েছে, এবং এটা গতকাল। আজকে আমি আসার সময় তার ওই চেম্বার, বাসা, বাড়িওয়ালাদের সাথে আলাপ করে আসলাম। এখানে কি অবস্থা, তাদের দোকানও ছেড়ে দিয়েছিল 2 মাস, মানে এই মাস থেকে, যেহেতু সে চাকরিতে জয়েন করছে হাউজিং কোম্পানিতে, তাছাড়াও চেম্বারটাও চেঞ্জ করবে এবং বাড়িও চেঞ্জ করেছিল, নোটিশ দিয়েছিল যে আমরা বাড়ি সহ চেম্বার সহ নিব, সেটা নাকি একটা পেয়েছিল। তো সব পরিকল্পনা ভেস্তে গেল। যিনি করবেন, তোমার দোকানে ঢুকলাম, চেম্বারে ওষুধপত্র, ফার্নিচার সব পড়ে আছে, মালিক নেই। বাসায় গেলাম, বাড়ির সাথে কথা বললাম, মনটাই খারাপ হয়ে গেল এবং তারপর অফিসে চলে আসলাম। একদিন আমি অফিসেই আসি নাই। এই হলো অবস্থা মানুষের জীবন। বয়সও 40 হয় নাই, মানে আরও কম, 35, 36, 37, একটা আমি জানি না। তারপরে সে ল পাশ করেছে কষ্ট করে, সে MPH পাশ করেছে, পুষ্টি বিশেষজ্ঞ হয়েছে। তারপরে সে নিয়ে এবার হাউজিং কোম্পানিতে কী দৌড়ঝাঁপ করছে, কারে কারে বলছে যে ভাই একটু প্লিজ আমাদের জমি ভিজিট করেন, কেউ করছেন কেউ করছেন না। তার একটা চাকরির একটা কন্ডিশন, ক্লায়েন্ট ভিজিট, সেই সাথে জমি বিক্রি, একটা বিরাট ধরনের হাই হতাশ। আমি তো ডাক্তার মশিউরকে নিয়ে এর আগে নূরের সাথে দেখা করছি, ভিপি নূর, চাকরির ব্যাপারে, এসেন্সিয়াল ড্রাগ। নূরের এখানে যে দলে ছিল ফারাবি তো এখন স্বাস্থ্য উপদেষ্টার সহকারী। ফারাবিকে তো আমি লাইন পাইলাম না, মেসেজ দিচ্ছি তাও উত্তর দেয় না। যারা সরকারে চলে যায় তারা মনে হয় এরকমই করে, উত্তর দেয় না। পরে নূরকে বললাম, তারেককে বললাম, রাশেদকে বললাম, ওকে বলতাম। নূর বললো যে একটু দেখি কী করা যায়, এই অবস্থা,
এই মোজাম্মেল ম্যাজিকে বললাম যে তুমি একটু ফারাবিকে বলো। এই একদিন পর একদিন একটা শাটল ট্রেনের মতো ডাক্তার মশিউর ছুটে আসে, যে লিডার আমার অফিসে, নতুন অফিস এখানে আসে, বসে আমাকে নিয়ে। আমি এবার দৌড়ে যাই মোজাম্মেল মিয়াজের অফিসে, একবার নূরের অফিসে, একবার যাই তারেকের অফিসে। তার বাচ্চাটা অসুস্থ, 7 মাসের বাচ্চা, সেই বাচ্চার আবার অ্যালার্জি, সেই বাচ্চার আবার ব্লাড টেস্ট করতে হবে। আমাকে জিজ্ঞেস করে যে লিডার কোথায় চিকিৎসা করাবো, কোথায় টেস্ট করাবো, ভালো কোনো জায়গায় টেস্ট করাবে, যেখানে সেখানে করাবে না। এই মেয়েটার প্রতি তার ভালোবাসা প্রগাঢ়, নতুন স্ত্রী, নতুন সংসার, হ্যাঁ, খুবই একটা তটস্থ অবস্থা। এই অবস্থার মধ্যে তার বাবাও অসুস্থ, মা অসুস্থ, তাদের সাথে একটা বন্ডিংটা অন্যরকম, ভাই বোনে এত মিল, বোনের বিপদে ভাইয়ের বিপদে ঝাঁপায় পড়ে এরা। এই যে এখানেও চাকরির সিভি দেওয়ার সময় রুমেলের সিভিটা দেবে, আমি বললাম দেখেন আপনার সিভিটা দেন আগে, আপনার সিভিটা, আপনার যদি চাকরি হয়ে যায় তাহলে রুমেলেরটা আপনিই দিতে পারবেন, দুটো দিলে দুটোই ছুঁড়ে ফেলবে, এটা ও দিবে না। তারপরে শেষমেশ তার সিভিটাই দিয়েছে। আমি আবার আমার বিকাশে আমার নূর বলল যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন। তা আমি ওই ডক্টর মশিউরের সিভি হোয়াটসঅ্যাপে পাঠাই দিলাম একদিন পরেই, হ্যাঁ। তারপরে নূরকে আমি আবার মেসেজ করলাম, ওদিন করলাম। নূর বললো যে আমি একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছি। এই প্রতিটা সময় আমি যখন লাইভ করি তখন আবার ফোন করে বসে। আমি আবার বলি যে আপনি আমার বাংলা লিঙ্কে করেন, এটা তো আমি লাইভে আসি। ও সরি, জি লিডার, খুব ওবিডিয়েন্ট, হ্যাঁ। বেচারা এখন আর আমার কেউ ফোন করে না যে জি লিডার। তো যতই দিন যাচ্ছে তত চিন্তা করছি যে গ্রিন পার্টিতে একটা দারুণ একটা ভূমিকা সে রেখেছে। এবং এর আগে আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসেরও উনি চেয়ারম্যান করেছি। নানান রকম বৈতরণী পার হওয়ার সময় বিশ্বস্ততার সর্বোচ্চ চৌকাঠ সে পার হয়েছে এবং অত্যন্ত অনুগত। এবং এই গ্রিন পার্টির মহাসচিব হিসেবে যদিও মাঠে ময়দানে অত বেশি অ্যাক্টিভ থাকে নাই, তারপরেও সোশ্যাল মিডিয়ায় এসে মোটামুটিভাবে আমাদেরকে ভালো সাপোর্ট করেছে এবং মাঝে মাঝে কিছু ইন্টারভিউ দিয়েছে এবং বিশেষ করে স্বাস্থ্য বিষয়ের উপরে। আমি এখনও চিন্তাই করতে পারি না যে আমার ডাক্তার মহাসচিব ডাক্তার মশিউর রহমান মারা গেছে। আপনি কি বলবেন, এমন মানুষের এমন অকাল মৃত্যুটা আসলে কেন হয় বলবেন? আসলে বিষয় হলো কোনটা, বিষয় হলো একটাই যে আল্লাহ পাক তো মানুষকে সৃষ্টি করেছে। এখন আল্লাহ পাকের যখন যাকে খুশি, যাকে ভালো লাগে, তখন তাকে আল্লাহ পাক নিয়ে যায়। এটি হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, যেমন আমার দৃষ্টিকোণ থেকে হয়তোবা আল্লাহ পাক ডক্টর মশিউর রহমানকে ওনার ভালো মনে করেছে যে ওনারা পৃথিবীতে থাকার প্রয়োজন নেই, ওনাকে নিতে হবে। আমার দৃষ্টিকোণ থেকে এমনই কিছু হবে। এত কম বয়সে একজন মানুষ আমরা হারাতে হলো, এটা আল্লাহ পাকের তো অবশ্যই ইশারা ছাড়া ভালো লাগছে। কিছু রাখে না। গ্রিন পার্টির রামপুরা শাখা থেকে কারি ইয়াকুব হাসান, তার মাদ্রাসা আছে এতিমখানা, সেখানে কোরআন তেলাওয়াত করিয়ে দোয়া পড়েছে এবং ডাক্তার মশিউর রহমানের জন্য নাজাত কামনা করেছে। সেটা ভিডিও আমরা পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় এবং আমরা অনেকে বলছে যে এখানে একটা দোয়া মাহফিলের আয়োজন করার জন্য আমরা হয়তো এই উইকেন্ডে করব। এর মধ্যে দিয়ে আমরা যারা যারা মেহমানদের সাথে আলাপ করব এবং এই আলোচনাটা চলতেই থাকবে। যেগুলো ভালো মানুষ, এর মধ্যে অনেকেই মানে ফোন করেছে আমাকে এবং সবাই বিশ্বাস করতে পারেনি যে ডাক্তার মশিউর মারা গেছেন। আমাকে আসনুল্লাহ শামীম ভাই ফোন করে মানে নিজের গায়ে নিজের চিমটি কাটছে যে কী ব্যাপারে মশিউর সে মারা গেছে। আমাকে ফোন করেছে ভাষানী অনুসারী পরিষদের মুকিত, যে মুকিত ভাই বলছে যে এটা তো বিশ্বাস হচ্ছে না। আমার সাথে কালকেও এটাও সোশ্যাল মিডিয়ায় এক জায়গায় কমেন্ট করেছে রিজু ভাই, বলছে যে আমার সাথে কালকেও দেখা হলো। তারপরে আমাদের যে কালকেও কথা হলো। লায়ন এম এ কুদ্দুস উনি একটা স্ট্যাটাস দিয়েছে দেখলাম ওনার আইডিতে, উনি গ্রিন পার্টি আর এইচআর কেটে দিয়ে উনি বরিশালের সন্তান দেখিয়েছেন। তার বরিশাল বাড়ি, যে তার বেল্টের, তার হৃদয়ের একটা পার্ট, সেটা সে শো করেছে এবং ডাক্তারের পেশার কথা বলেছে, লিখেছে, তার দুঃখ প্রকাশ করেছে। এবং যারা যারা চেষ্টা করেছে আমি খুবই কৃতজ্ঞ বোধ করি। বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, তার মধ্যে ভালো মন্দ তো আছেই, তাই না? এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অল পলিটিক্যাল পার্টির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অনেক দলই তো আমাদের সাথে পরিচয় আছে। সেই তাৎক্ষণিক রিয়াকশন দিয়েছে বাংলাদেশ কংগ্রেসকে ধন্যবাদ। তারা একটা প্রেস রিলিজও দিয়েছে
এবং এটা আসলে রাজনৈতিক সংস্কৃতি কালচার, এটা সবার মধ্যে গ্রো করে না। অনেক অনেক হয়তো রাজনৈতিক দল সেটাকে চিন্তা করে যে এটা আরও অনেক বড় রাজনৈতিক দলের কেউ হলে হয়তো বা তারা প্রয়োজনে একজন অসুস্থ হয়ে গেলে হাসপাতাল পর্যন্ত দেখতে যায়, কিন্তু গ্রিন পার্টি ক্ষেত্রে ইগনোর করেছে হয়তো বা কেউ কেউ এখনও জানে নাই বা এখন জানলেও হয়তো রিয়াকশন করেনি। সেক্ষেত্রে বাংলাদেশ মুসলিম সমাজকেও ধন্যবাদ, আপনি রিয়াকশন করেছেন, আপনি তো প্রেস নোটের একটা রিলিজ রেডি করেছেন শুনলাম, দিবেন, এবং আরও অনেকেই দিয়েছে এবং সেই খবরগুলো এখনও পাইনি। আমরা নিজেরাও একটা দিয়েছি প্রেস রিলিজ, কোন কোন পত্রিকা ছাপা হয়েছে জানি না। আজকাল তো পত্রিকারাও কিছু মানে ভিউ পাওয়ার জন্য সেরকম বিষয়গুলো দেয়। তো আমাদের গ্রিন পার্টির মহাসচিব ডক্টর মশিউর রহমান ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ রাজনীতিবিদ, বিচক্ষণ, শিক্ষিত, ভালো মানুষ, এবং তার মধ্যে কোনো প্যাচ গোছ ছিল না। এবং তাদের একটি বিষয় খুবই মানে আশ্চর্য হবার মতো, যে তাদের ফ্যামিলি বন্ডিংটা মানে চিন্তাই করা যায় না। সে তো বড় ভাই, ছোট ভাই বোনদের জন্য তার যে মমত্ববোধ, বাবা মার জন্য যে ভালোবাসা, মানে আসলে এটা ইতিহাসের পাতায় লেখা থাকা উচিত। মাসুদ ভাই, আপনি কিছু বলেন। আসলে বিষয় হলো একটাই, যেটা হলো মশিউর ভাইয়ের যে বিনয়ী, যে একজন অনুগত এবং একজন আদর্শিক ব্যক্তিত্ব, এটি হলো বড় বিষয়। কেননা যে কোনো ব্যক্তি যার সাথে তার প্রথম একদিন পরিচয় হয়, সেই ব্যক্তি বুঝতে পারে যে এরকম আসলে ভালো মানুষ পাওয়া দুরূহ বর্তমানে। সবাই স্বার্থকেন্দ্রিক রাজনীতিটা করে, কিন্তু মশিউর ভাইয়ের একটা বিষয় আমি লক্ষ্য করেছি, সে কখনো স্বার্থের রাজনীতির চিন্তা করেনি। এবং সে চাইছে যে আমি একটা চাকরি করি বা কিছু করি, ওখান থেকে কিছু উপার্জন করলে সেখানে আমার পরিবার পরিজন চলবে, রাজনীতিটাও চালায় নিতে পারবো। এটি হলো তার ছিল। আমি দেখছি বরাবরই মাঝে মাঝে উনি আমাকে ফোন দিত, বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা জানতো, বা আমিও ওনার ব্যাপারে আপনি তো প্ল্যান্টে তাদের প্রজেক্টে গিয়েছেন। হ্যাঁ, আমি প্ল্যান নিয়ে তাদের প্রজেক্টে গিয়েছি এবং আপনার শরীফ ভাইয়ের এবং মশির সাহেবের ওই ভিজিটের ভিডিওটা আমি একটা রিল করেছি। সেই রিলের কথাগুলো মানে অদ্ভুতভাবে মিলে যায়, কিভাবে মনে হচ্ছে যেন প্রকৃতি আগেই জানতো। আপনি লক্ষ্য করে শুনেছেন সেই রিলের কথাগুলো? গানের খুব ভালোভাবে শুনেছি সেই বিষয়গুলো। আমিও তো আসলে বাস্তবতা যে ওনার এভাবে চলে যাবে এটা আমি চিন্তা করি নাই, যদিও আমি নিজেও অনেক সময় অনেক হবে। স্যার যাক, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আপনি দ্রুত বাসা যাওয়ার ব্যবস্থা করেন, আমরা চলে যাব। তো যাই হোক, আমি বলবো যে একটাই, যে ওনার প্রতি সবসময় দোয়া করব আমরা সবাই, এটি হলো বড় কথা। আমার কাছ থেকে যখন ফোনে আমার স্ত্রী খবরটা শুনতে পায়, একটা পারিবারিক সম্পর্ক ছিল, আমরা তার চেম্বারে গেছি এবং সে তটস্থ আমাদের কী খাওয়াবে নেই সেই। তা আমার ভুল হয়ে গেছে যে আমার স্ত্রীতে এমনিও কিছুদিন আগে একটু ব্রেনে মানে একটু ঝিমঝিম একটা অসুস্থ ছিল, তাকে নিউরো সায়েন্সে চিকিৎসা করিয়েছি, ওষুধ খাচ্ছে, অনেকগুলো ওষুধ স্নেল ব্রেনের। তো ওই সময় আমার বলার ঠিক হয়নি, যদিও আমি ওই রাত্রে ফোন করে বলে ফেলেছি আমার আবেগবশত আমার স্ত্রীকে, যে ডাক্তার বলেছেন মশিউরকে বাঁচানো যাবে। তা এখন এটা আমার স্ত্রীর মধ্যে এফেক্ট হয়েছে। পরে সারা রাত সে ভয় আতঙ্কে ঘুম ভেঙে গেছে, স্বপ্ন দেখছে এবং তার ব্রেনের একটা চাপ পড়ে গেছে। আমার ভুল হয়ে গেছে তাকে বলা। পরের দিন আমাকে সকালে আমি বাসায় আসতেছি, আমি বললো যে তুমি তাড়াতাড়ি আসো, আমার কেমন অসুস্থ লাগছে। পরে আমি দ্রুত তাকে বলছি যে আমি আসতে আসতে তুমি একটু এখানে প্রেশারটা চেক করো, দোকান থেকে যাও এবং তুমি রেস্টে থাকো, আর এই নিয়ে আলোচনা করা দরকার নেই। কিন্তু 2 দিন লাগছে তার ব্রেনটা ঠিক হইতে। এর মধ্য দিয়ে আমি একটু অত্যন্ত শক্ত প্রকৃতির মানুষ, কারণ আপনি জানেন যে আমি ব্যবসা বাণিজ্য করে প্রায় 3.5 কোটি লস খেয়েছি, চাকরি ছাড়তে হয়েছে বাধ্য হয়ে, চাকরির বেনিফিট দিয়ে ঋণ শোধ করেছি এবং আমার পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট, নিদারুণ কষ্টের মধ্যে ঋণ শোধ করে উঠে দাঁড়িয়েছি। আমার মেয়েও ভার্সিটি পড়ে এবং প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে, সে তার জন্য প্রচুর খরচ, ছেলে আমার ব্রেনের সমস্যা হয়ে গেছে। এই সমস্ত পারিবারিক দুঃখ দুর্দশা শুনে এফেক্ট হয়েছে কিনা যায় না। তো এখনও সে তার মা তাকে সামাল দেন, সংসারের সচ্ছলতা সেভাবে এখনও নেই, তারপরও চড়াই উত্তরায় চলছে। এরই মধ্যে অনেক প্রেশার আমার মাথায় গিয়েছে, কিন্তু আমি সবসময় একটা চিন্তার মধ্যে রাখি যে যা কিছু ঘটে তা কিছু বটে, এটা বাস্তবতা, মানায়
নিতে চাই, যার কারণে আমার ব্রেনে ওইভাবে হিট করে নাই। কিন্তু অনেক দুশ্চিন্তা আমার হয় না, কিন্তু চিন্তা হয় প্রচুর। আমি দেশ নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, কিন্তু আমাকে এই মুহূর্তে যে আমার দলের মহাসচিব নিয়ে ভাবতে হবে। আমার মহাসচিব এর অকাল প্রয়াণ আমাকে চার পণ্যয় আহত করেছে, যে এটা কি করে সম্ভব এত অল্প বয়সে। সে একজন ডাক্তার মানুষ, অত্যন্ত শৃঙ্খলার মধ্যে চলেন, তারা হাই প্রেশার বেড়েছিল আর কি। কী করে সম্ভব? সৃষ্টিকর্তার খেলা। তার 7 মাসের বাচ্চা রেখে তাকে পৃথিবীর থেকে চলে যেতে হবে। তো আপনি আর যতটুকু সময় আপনি তার সঙ্গে ছিলেন, খুব বেশি লং টাইম হয়তো ছিলেন না, তার জীবনের শেষ সায়ান্নে কিছুদিন আপনার সঙ্গে ইন্টিমেসি আমি তৈরি করেছিলাম। উনি, আমাদের গ্রিন পার্টির কোনো অফিস ছিল না, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম। ব্যাংক থেকে চাকরি ছাড়ার পর আমার বাসা ভাড়া, আমাদের সংসার পরিজন, বাচ্চাদের ওষুধপত্র ম্যানেজ করে, তো দেশের মানুষের জন্য কাজ করার জন্য, দেশের মানুষের ছোটোখাটো অনেক সমস্যা নিয়ে হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করতাম, এখনও করি। আমার পাশে সব সময় ডাক্তার মশিউর ছিল, সাহস যোগাতেন। আমরা কিছুদিন এক অফিস, কিছুদিন ওই অফিস, পরগাছার মতো বাস করতাম। ডাক্তার মশিউর তার ডাক্তার চেম্বার, ওখানে মাঝে মাঝে যেতাম। পরে আমি অনেক চেষ্টা তদবির করে, অনেক কষ্ট করে, কিছু পয়সা সাশ্রয় করে এই 2x2 পল্টন অফিস নিলাম। এখানে বেশ কয়েকবার ডাক্তার মশিউর আসছেন, এবং আমরা এখান থেকে আরও বেশি মানে সুইচ করার জন্য, আরও বেশি প্রচার প্রসার, নিবন্ধনের জন্য কাজ করব। কদিন আগে বললাম আমরা নিবন্ধন করব, তাহলে আমরা কীভাবে কমিটিতে কাকে রাখা যায়, সে আমাকে কিছু পরামর্শ দিলেন। ঠিক এরই মধ্যে এই সময় এমন একটা শূন্যতার সৃষ্টি হলো। আপনি দেশবাসীর জন্য তাকে একটা মজার পরিচালনার মধ্য দিয়ে আজকে আলোচনাটা শেষ করবেন আশা করি। আসলে বাস্তবতা বলতে বাস্তবতা মেনে নিতে হবে আমাকে। তবে রাজু ভাই, এটাই আমি বলবো যে আপনি ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাকের ফয়সালা, এখানে কারো কোনো হাত থাকে না। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, রূহগুলো একদিনেই সৃষ্টি করেছে যদিও, কিন্তু আসা যাওয়াটা আমাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। আমাদের যে হাসর নসর সেটাও একদিনে হবে। এখানে এই যে বিষয়টা, হয়তোবা আপনি দেখবেন কোনো শিশু ভূমিষ্ঠ হয়েছে এমন অবস্থায় মারা যায়, আর কোনো শিশু ভূমিষ্ঠ হয় নাই মাতৃগর্ভে থেকে মারা যায়, আর কোনো মানুষ একটা পূর্ণ মানুষ হিসেবে আকৃতি হওয়ার পরে মারা যায়। আবার কেউ 10 বছরে মারা যায়, কেউ 15 বছরে মারা যায়, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর। এর কারণটা হলো একটা কালের প্রক্রিয়া, এটা আল্লাহ পাকের একটা সিস্টেম। ঠিক আছে? যেমন আমাদের বাস্তবতা যেটা, এটা মেনে নিতে হবে যে আমরা যেখান থেকে এসেছি সেখানে আমাদের ফেরত যেতে হবে। যেমন আমরা হয়তোবা দুনিয়াতে আমরা এসেছি ক্ষণস্থায়ী হিসেবে, কিন্তু আখেরাতটা হলো আমাদের চিরস্থায়ী। যেটা আমি দেখেছি সবসময় মশহুর ভাই, উনি সালাত আদায় করতেন, আমি একসাথে দুজনে অনেকবার সালাত আদায় করেছি। এখন এই যে বিষয়গুলো, যে আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা কে কেন্দ্র করে আমাদের পথ চলতে হবে। তো আপনার এই কথাটা আমি বলবো এই জন্যে, আপনাকে একটু সান্ত্বনার জন্য আমি কিছু কথা বলি, যেটা সবার উদ্দেশ্যে, এটা আমার সবার জানা প্রয়োজন, যে আমরা পৃথিবীতে কেন আসলাম এবং আমাদের কাজটা কি, কেন আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন। এখন দেখেন, সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করলেন কাকে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে। এখন এই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতাদেরকে বললেন যে আমি তো মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল যে পৃথিবীতে আপনি মানুষ সৃষ্টি করবেন, তোর পৃথিবীতে যে হানাহানি, কাটাকাটি, মারামারি করবে, তাহলে আমরা তো আপনার ইবাদত বন্দিগিরি করি। তখন আল্লাহ পাক বলছিল যে হে ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তো সকলকেই বলল যে আদমকে সিজদা করো। তখন একজন ব্যক্তি, যিনি হলো আগুন দ্বারা তৈরি, যাকে আমরা বলি আজাজিল, তো ইনি সিজদা করলেন না। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক যে বলল মানুষকে, যে ফেরেশতাদেরকে, যে আমি যাহা জানি তোমরা তাহা
জানো না। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হলো এটাই যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার আগে, জিন জাতি এবং মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরো কিছু জিনিস সৃষ্টি করেছে যেটা আমরা জানি না। যেমন আল্লাহ পাক এই কি সৃষ্টি করেছে, আমার দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে হবে যে জান্নাত জাহান্নাম দুটো রাস্তা। এই যে জান্নাত জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করছে, এই জান্নাত জাহান্নাম সৃষ্টি করার ফলে আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ পাক বলতেছে যে পবিত্র কালামে কোরআনে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই মানুষ ও জিন সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। এখন জান্নাত জাহান্নাম রাস্তা কয়টা? দুটো। একটা হলো যারা আল্লাহ পাকের খাস বান্দা, যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা সংগ্রাম করবে, তাদের জন্য হলো আল্লাহ পাক রেখেছে জান্নাত। আর আরেকটা রাস্তা হলো ইবলিসের, শয়তানের। তো যারা আল্লাহ পাকের হুকুমের বাইরে যাবে, ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহ পাক রাখছে জাহান্নাম। তাহলে এই যে দুটা, এখানে হলো আমাদের রাজনীতি। যেমন আমরা একটা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে খলিফা হিসেবে নিযুক্ত করেছে। তখন এই খলিফাদেরকে যখন আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইলেন, এদের রূহ কিন্তু একদিনে সৃষ্টি, সমস্ত রূহ একদিনে সৃষ্টি করা হয়েছে। তাহলে আবার সকলের বিচারটা একদিনেই হবে, কিয়ামত একদিনে সংগঠিত হবে। তাহলে এখানে এই যে চলমান প্রক্রিয়া, অর্থাৎ আসা যাওয়াটা কেউ আগে যাবে কেউ পরে যাবে। তো এখন এই যে বিষয়টা, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের মনে সাহস রাখতে হবে। সবসময় আমাদেরকে কি এক আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে যে আল্লাহ যাহা ভালো মনে করেছে সেটি করেছেন। হয়তোবা দুনিয়ার মায়ার বন্ধনে আমরা একটু আবেগপ্রবণ হয়ে পড়ি, এটা স্বাভাবিক। এটা যেহেতু আমরা হিউম্যান বিং, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ ভালোবাসা তো আল্লাহ পাকে আমাদের ভিতরে দিয়েছেন, তাহলে এই ভালোবাসা আমাদের থাকবে, এটা রাখতেই হবে। কারণ আল্লাহ পাক বলেছে যে তোমরা আমার সৃষ্টি জীবকে ভালোবাসো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইও না, ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ায় ধরো। এখন এই যে বিষয়টা, মশিউর ভাই উনি আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি, উনি সর্বদাই একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। যেটা আপনি কতটুকু জানতেন আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে জানতাম যে উনি একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন এবং উনি আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে উনি ছিলেন। এবং ওনার সবসময় একটাই ছিল যে এই জমিন আল্লাহর, এই জমিন পরিচালিত হবে আল্লাহ পাকের হুকুমে। এই জমিনে আমি, আমার পরিবার এবং আমার সমাজ ব্যবস্থা, আমার রাষ্ট্র সবকিছু চলবে আল্লাহ পাকের বিধান মতে। এই বিষয়টা তার ভিতরে সবসময় ছিল, যেটা আমি জানতাম। তা আমি এটুক বিশ্বাস যে এই ব্যক্তি ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। তা আমি মনে করব এটাই যে আমরা সবাই কেউ আগে কেউ পরে যেতে হবে। এখানে এক জায়গায় আমাদের ঠিক থাকতে হবে, এই জমিন যার, হুকুম চলবে তার। এই রাজনীতি আমরা সবাই করব, এই আশাবাদ ব্যক্ত করি এবং মশিউর ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। আমরা একটু মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের প্রিয় মশিউর ভাই, যিনি গত কিছুদিন আগেও আমাদের মাঝে ছিলেন, যার সাথে অল্প কিছুদিনের পরিচয়ের মাধ্যমে অনেকগুলো স্মৃতি তার সাথে আমার জড়িয়েছে, যিনি সর্বদাই আমাকে একজন গাইডার হিসাবে জানতেন এবং মাঝে মাঝে উনি আমাকে ফোনে খোঁজ খবর নিতেন, বলতেন লিডার আপনার শরীর কেমন আছে, ভাবি বাচ্চা কাচ্চা কেমন আছে। তিনি সর্বদাই একজন বিনয় মানুষ ছিলেন। গত কিছুদিন আগেও তার সাথে একসাথে আমরা প্রজেক্ট ভিজিট করেছি এবং একসাথে সালাত আদায় করেছি। আমার দেখা মতে
আল্লাহ তিনি একজন ভালো মানুষ। আমি সাক্ষ্য দিচ্ছি তার সাথে যে কদিন চলেছি এর ভিতরে আমি যতটুকু জানি তিনি আপনার একজন খাদেম, তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী, এটা আমি ভালো করে জানি। সবসময় তার অন্তর এটা ছিল যে এই জমিন যার, হুকুম চলবে তার, এই জমিন যার, সম্পূর্ণ আমরা তার গোলামি করে এই রাষ্ট্রে তার রাজ কায়েম হোক, কোরআনের সংবিধান এদেশে জারি হোক, যার ভিতরে এই তামান্না ছিল। আমার জানা মতে আল্লাহ আপনি তার যদি দুনিয়াতে কিছু ভুলভ্রান্তি থেকে থাকে সেই ভুলভ্রান্তিগুলো আপনি মার্জনা করে তাকে কবুল করে নিন, এই আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের অন্নদাতা, আপনি আমাদের মালিক। এই জমিনে আপনার যে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি আমাদেরকে কবুল করে নিন। মশিউর ভাইকে আপনি কবুল করে নিন। মশিউর ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।